অবান্তর, হাস্যকর, অমূলক। আমরা এইসবের মধ্যে গিয়ে আর লাভ নেই। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আর যেন নতুন করে কোনো ক্ষয়ক্ষতি না হয়। রিপোর্টাররা জিজ্ঞেস করছে যে আজকের মিটিংয়ে কী ডিসিশান হলো, তখন কিন্তু তার জবাবটা ছিল সেটা হচ্ছে আমরা 2.5-3 ঘন্টার একটা দীর্ঘমেয়াদী মিটিংয়ের পরে শুধু নেক্সট মিটিংয়ের দিনটা ঠিক হয়েছিল। যে যারা এই টিকিট কেটে মাঠে গিয়েছিলেন তাদেরকে কি প্রতিশ্রুতি বা প্রমিস দেওয়া হয়েছিল, তারা কি শুধু অনুষ্ঠানটার কোনো, আমি আজ পর্যন্ত আমার কাছে এরকম কোনো ক্ল্যারিটি নেই যে অনুষ্ঠানটা কী হওয়ার কথা ছিল। 16,000 হোক, 18,000 হোক, 30,000 হোক, 35,000 হোক, যে টাকা দিয়েই বা বিনিময়ে টিকিটটা কাটছি, আমি তো যে কোনো ক্ষেত্রেই মানুষ তার হার্ড আর্ন আনি যখন সেল আউট করে তখন জানতে চায় হোয়াট ইজ দেয়ার ফর মি। তো এমনিতে গ্যালারিতে বসে যারা খেলা, যে কোনো খেলাই দেখতে যান, খেলোয়াড়দের একেবারে লিলিপুটের মতো লাগে, আর কিছু কিছু বিশেষ ভ্যান্টেজ পয়েন্ট ছাড়া। কারণ ওই আলোচনায় বলা হচ্ছিল এই 8,138 কোটি টাকা যদি ক্ষয়ক্ষতি হয়ে যায়, সেই টাকা দিতে গেলে রাজ্য আরও দেনাদায় পড়ে যাবে, কোথা থেকে এই টাকা আসবে, কার ওপর চাপবে, ইত্যাদি প্রভৃতি বিরাট একটা রাশভারী আলোচনা। নমস্কার, ক্যান্ডিডলি ইয়োর্সের একটা সম্পূর্ণ নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। যে মুহূর্তে দাঁড়িয়ে আজকে এই ক্যান্ডিডলি ইয়োর্সের নতুন এপিসোডটা করতে যাচ্ছি, সেই সময় নির্বাচন একেবারে দোরগোড়ায়, মানে রাজ্যের নির্বাচন, বিধানসভার নির্বাচন। একদিকে এসআইআর অর্থাৎ যেটাকে চলতি ভাষায় স্যার বলা হচ্ছে, তাতে নতুন নথিভুক্তিকরণ বা নাম বাদ যাওয়া, এইটা নিয়ে বাজারে একটা শোরগোল চলছিল। কতজন বাদ যাবেন, কতজন বৈধ ভোটার বাদ যাবেন, কতজন অবৈধ ভোটার বাদ যাবেন, কার দলের কত লাভ ক্ষতি হবে, এই সব অঙ্ক কষার মাধ্যমে যখন চলছে, তার মধ্যেই যুবভারতীয় ক্রীড়াঙ্গনে ঘটে গেল একটা অদ্ভুত ঘটনা। সেই ঘটনাটা নিয়েই আজকের এই ক্যান্ডিডলি ইয়োর্সে কিছু একেবারে ক্যান্ডিড ওপিনিয়ন জানানো, বক্তব্য জানানো, কিছু প্রশ্ন যেগুলো মনের মধ্যে ঘুরছে সেই প্রশ্নগুলো তোলা, কিছু প্রশ্ন আপনাদের মধ্যে জাগিয়ে তোলা। প্রথমেই যেটা মনে পড়ে গেল যে প্রথম এশিয়ান গেমস বা এশিয়াডের উদ্বোধন করতে গিয়ে তদানীন্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু বলেছিলেন, প্লে দ্য গেম ইন দ্য স্পিরিট অফ দ্য গেম। অর্থাৎ খেলাটা স্পিরিট অফ দ্য গেম, খেলোয়াড়িচিত মনোভাব যেটাকে বলা হয়, স্পোর্টসম্যানশিপ, সেইটাতে খেলা উচিত। শুধু যারা খেলছেন তারা নয়, যারা খেলাটা দেখতে যাচ্ছেন তাদেরও কিন্তু ওই স্পিরিট অফ গেমটা মাথায় রেখে খেলাটা দেখতে যাওয়া উচিত। এখন এই যুবভারতীয় ক্রীড়াঙ্গনে যে ঘটনাটা ঘটলো, সেটার একেবারে দ্ব্যর্থহীন ভাষায় একটা সমালোচনা বা নিন্দা করতেই হয়, প্রতিবাদ করতেই হয়, কারণ অনেকগুলো ফাঁকফোকর ছিল, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। সেই ফাঁকফোকরগুলোর মধ্যে যেমন প্রথম হচ্ছে যে যারা কত টাকার টিকিট কেটে গেলেন, তারা যার জন্য সেই টিকিট কেটে গেলেন তাকে দেখতেই পেলেন না, এবং ক্ষোভ হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু এই কথাটা বলার সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে ধরুন মাঠে তো বহু সংখ্যক, কয়েক হাজার লোক গিয়েছিলেন, তাদের মধ্যে তারা, আমারই আত্মীয় স্বজন, পরিবার পরিজন অনেকেই মাঠে গিয়েছিলেন, এবং তারাও যথেষ্ট বেশি বয়সের টিকিট কেটেই মাঠে গিয়েছিলেন। তাদেরও যথেষ্ট ক্ষোভ নিয়ে ফিরে আসতে দেখেছি, দুঃখ নিয়ে, অভিমান নিয়ে, যে কী লাভ হলো, গেলাম এত টাকা দিয়ে। কিন্তু তারা কিন্তু কেউই ওই যে তাণ্ডবটা চলেছে সেই তাণ্ডবের সঙ্গে যুক্ত ছিলেন না, করেননি। এটা কিন্তু একটা খুব সীমিত সংখ্যক মানুষজনই করেছেন। এই যে মব ফিউরি বা যেটাকে বলা যেতে পারে যে আনরুলি ক্রাউড, পিপল গোয়িং অ্যামক, এটা নতুন কিছু ঘটনা নয়। মানে একেবারে ঐতিহাসিকভাবে যে কোনো কারণে, নানান ঘটনায়, বিশেষ করে ক্রীড়া জগতে, খেলাধুলা সংক্রান্ত ইয়েতে, মানে নিজের পছন্দের দল ভালো পারফরমেন্স না করতে পারলে, নিজের ক্রিকেট হলে ব্যাটসম্যানরা পরপর আউট হয়ে গেলে, বোলাররা বাজে বল করলে, ফিল্ডিং বাজে হলে, ফুটবল মাঠে বাজেভাবে হেরে এলে, পেনাল্টি মিস, নানান কারণেই কিন্তু এই আনরুলি মব তাদের ক্ষোভ উগড়ে দিয়ে এসছেন। এটা শুধু এখানে নয়, সারা পৃথিবীর সর্বত্র এরকম অসংখ্য উদাহরণ আছে। ভারতবর্ষেও আছে, কলকাতাতেও আছে। কলকাতাতে ভুললে চলবে না সেই অভিশপ্ত 16ই আগস্ট হয়েছিল, যেখানে অতগুলো তাজা ক্রীড়াপ্রেমী প্রাণ ঝরে গিয়েছিল মাঠের মধ্যে খেলা দেখতে এসে। তো এই রকম ঘটনা আছে, এর কোনোটাকেই সমর্থন করা যায় না। আনরুলি মব ইজ আনরুলি মব, তাকে কন্ট্রোল করা কিভাবে যেতে পারে তা নিয়ে একটা বিবাদ বিতর্ক চলতে পারে, কিছু একটা উপায় বার করা উচিত।
পুলিশের সতর্ক হওয়া উচিত, গোড়াতেই থামিয়ে দেওয়া উচিত। এগুলো তো তাদের ব্যাপার, একটু প্রশাসনিক ব্যাপার, ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করা ব্যাপার। এটা শুধু খেলাধুলার মাঠের ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই প্রযোজ্য। এবার এই ঘটনা যে টেনে ক্রীড়ামন্ত্রী তিনি সে যে ভাষাই হোক, যে ভাষায় পদত্যাগ দিয়েছেন, তাতে কি ভুল আছে ল্যাঙ্গুয়েজে, গ্রামারে, তার মধ্যে এগুলো সব অবান্তর কথা তিনি ছড়ে দাঁড়িয়েছেন। কিছু পুলিশ অফিসারের বিরুদ্ধে কাউকে শোকজ, কাউকে সাসপেন্ড, এরম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা চলবে, তদন্ত এখন তার নিজস্ব প্রক্রিয়ায় চলবে। কিন্তু সত্যিটা, প্রকৃত সত্যটা ঠিকঠাক বেরোবে কি না সেইটা নিয়ে একটা প্রশ্ন, যেরকম সমস্ত তদন্তের ক্ষেত্রেই থেকে যায়, এই তদন্তের ক্ষেত্রেও থেকে যাবে। মনে আছে একটা সময় ফ্লপ শো বলে একটা খুব ধারাবাহিক জনপ্রিয় হয়েছিল, যখন দূরদর্শনের জমানা, প্রাইভেট বেসরকারি চ্যানেল আসেনি। ওইখানে যশপাল ভাট্টি একটা বিরাট সরকারি মিটিংয়ের পরে বেরিয়ে আসার পরে যখন যারা সেই মিটিংয়ে অংশগ্রহণ করছেন তাদের রিপোর্টাররা জিজ্ঞেস করছে যে আজকের মিটিংয়ে কি ডিসিশান হলো, তখন কিন্তু তার জবাবটা ছিল সেটা হচ্ছে আমরা মানে 2.5-3 ঘন্টার একটা দীর্ঘমেয়াদী মিটিংয়ের পরে শুধু নেক্সট মিটিংয়ের দিনটা ঠিক হয়েছিল। তো এটা খুব সার্কাস্টিক্যালি করা হয়েছিল, কিন্তু সেই সার্কাজমটা এখনও কিন্তু সেই ট্র্যাডিশনটা চলেছে। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন মিটিং, তদন্ত কমিটি, তা থেকে শুধু একটা পরবর্তী দিন ঠিক হওয়া, আর একটা মিটিং, এই প্রক্রিয়া থেকে ওই প্রক্রিয়া, এই প্রক্রিয়ার জটিলতা এইরকমই চলতে থাকে। কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটার আশা করা যেতে পারে বা ভীষণভাবে আমরা চাইব যে অত্যন্ত টাইম বাউন্ড ম্যানারে এর একটা সমাধানে পৌঁছোক এবং সত্যিই পেছনে কি ঘটেছে সেইগুলো বেরোক, প্রকৃত সত্যটা বেরোক। এখন যেগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে যে যারা এই টিকিট কেটে মাঠে গিয়েছিলেন তাদেরকে কি প্রতিশ্রুতি বা প্রমিস দেওয়া হয়েছিল। তারা কি শুধু মানে অনুষ্ঠানটার কোনো, আমি আজ পর্যন্ত আমার কাছে এরকম কোনো ক্ল্যারিটি নেই যে অনুষ্ঠানটা কী হওয়ার কথা ছিল। অনেক সময় দেখা যায় যে একটা খেলা থাকে, একজন কোনো ইন্টারন্যাশনাল সেলিব্রিটি বা তাকে কেন্দ্র করে, এখানে কি খেলার কথা ছিল, একটা শোনা যাচ্ছে ডায়মন্ড হারবার 11 বনাম মোহনবাগান একাদশের একটা খেলার কথা ছিল, সেটা কখন ছিল, আগে না পরে, সেই খেলাটার কি হলো, এবং মেসির ঠিক কী ভূমিকা হওয়া উচিত ছিল। আমি যখন একটা 16,000 হোক, 18,000 হোক, 30,000 হোক, 35,000 হোক, যে টাকা দিয়েই বা বিনিময়ে টিকিটটা কাটছি, আমি তো যে কোনো ক্ষেত্রেই মানুষ তার হার্ড আর্ন আনি যখন সেল আউট করে তখন জানতে চায় হোয়াট ইজ দেয়ার ফর মি, ইউ অ্যান্ড মি, মানে আমি যে টাকাটা দিচ্ছি তার এগেনস্টে বিনিময়ে আমি কি পেতে যাচ্ছি। শুধু মেসি একবার মাঠে এসে দাঁড়াবেন, চলে যাবেন, সেইটা, এবং সেখানে উদ্যোক্তাদের থেকে কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এইটা জানা কিন্তু খুব জরুরি। সেটা এখনও পর্যন্ত যে বিভিন্ন আলোচনা তাতে কোথাও উঠে আসছে না যে তারা কি বলেছিল। যে শুধু গ্যালারিতে, এমনিতে গ্যালারিতে বসে যারা খেলা, যে কোনো খেলাই দেখতে যান, খেলোয়াড়দের একেবারে লিলিপুটের মতো লাগে কিছু কিছু বিশেষ ভ্যান্টেজ পয়েন্ট ছাড়া। তো সেক্ষেত্রে তারা কি ব্যবস্থা নিয়েছিলেন, মেসি একটা প্রদক্ষিণ করবেন কিনা, যেরকম অনেক সময় ভিক্টরি ল্যাপের সময় দেখা যায়, সেরকম কোনো প্ল্যান ছিল কিনা, বা অনেক সময় যখন যে কোনো বড় আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা বা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান বা ক্লোজিং সেরেমনি হয়, একটা বড় অনেক সময় রিভলভিং একটা স্টেজ, হাই প্ল্যাটফর্ম করা হয়, যেখানে দাঁড়ালে অনেক সময় দৃশ্যমানতা বাড়ে, অর্থাৎ ভিজিবল হয় ব্যাপারটা, গ্যালারির নানান জায়গা থেকেই দেখতে পারেন। সেইরকম কোনো ব্যবস্থা ছিল না কেন, হয়নি কেন, এইগুলো প্ল্যানিং স্টেজে যারা জড়িত ছিলেন তারা, এটা বেসরকারি অনুষ্ঠান মনে রাখতে হবে, একটা বেসরকারি উদ্যোক্তা, তারা এই উদ্যোগটা নিয়েছিলেন, কিন্তু বিভিন্ন অনুমোদনের দরকার লাগে, কারণ খেলাটা হচ্ছিল একটা সরকারি মাঠে, সে বা তার নিরাপত্তার দিকটা খতিয়ে দেখার জন্যে যে স্টেজ থেকে পুলিশরা ইনভলভ হয়েছে, তখনও এই প্রসঙ্গ উঠেছে কিনা যে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা কি মাঠের মধ্যে ঢুকে, কারণ এই ধরনের প্রোগ্রামে একেবারে মিনিট টু মিনিট, সেকেন্ড টু সেকেন্ড একটা আইটেনারি আগে থেকে তৈরি থাকে, যে 8:08 উনি ঢুকলেন, 8:10 মাঠে গ্রিন রুমে এদের সঙ্গে দেখা করলেন, ড্রেসিং রুমে এদের সঙ্গে দেখা করলেন, 8:12 স্টেডিয়ামের মধ্যেখানে গেলেন, এই হাত নাড়লেন, তারপর এই ঘুরলেন, এই পুরো একেবারে সেকেন্ড টু সেকেন্ড আইটেনারি যাকে বলে সেটা থাকা উচিত। বিশেষ করে যেখানে মেসির মতো লেভেলের একজন আসছেন তার ক্ষেত্রে এটা তো হওয়া খুবই জরুরি ছিল। তো ওই প্রোগ্রামটা কোথায়, ওই আইটেনারিটা কোথায়, এইটাও জানা, আমি নিশ্চিত যারা যে সিট হয়েছে তদন্তকারী যে দল গঠন করা হয়েছে তারা এগুলো প্রথমেই জানতে চাইবেন, এবং
খুব একটা জটিল কিন্তু নেই ব্যাপারটা, যেখানে দায়িত্বটা দেওয়া উচিত, কার দায়িত্ব ছিল, কে প্ল্যানিং করেছে, এক্স্যাক্টলি সেকেন্ড বাই সেকেন্ড যদি দেখি আমরা অনুষ্ঠানটা আইটিনারিটা কী ছিল, কোনখানে ওই গ্যাপটা বা লুজ এন্ডটা হলো, কোন জায়গাটা হয়নি, কোনটা মানা হয়নি, ভেতরে কতজন ঢুকবেন, বাইরে কতজন থাকবেন, কাদের নিয়ে উনি ঢুকবেন, কাদের নিয়ে ঘুরবেন, এগুলো অনেক কিছু ব্যাপার আছে, এগুলো যেগুলো একদম মানে অনেক অন্যান্য অনুষ্ঠানেও কিন্তু এইভাবেই তৈরি হয়, যে একেবারে মিনিট ধরে ধরে একটা আইটিনারি তৈরি থাকে। এটা এত বড় স্কেলের অনুষ্ঠান না হলেও এইভাবেই হয় যে কোনো কনফারেন্স বা ইয়ের ক্ষেত্রে। এইবার যেটা বড় প্রশ্ন, এই যে ধরুন কেউ পদত্যাগ করলেন, কেউ সাসপেন্ড হলেন, কেউ শোকজ হলেন, শাস্তিটা তো হলো। শাস্তি কখন হয়? যখন একটা কোনো দোষ বা অপরাধ সংগঠিত হয়। এক্ষেত্রে দোষ বা অপরাধটা কী? যে মেসিকে দেখার জন্য অত লোক গিয়েছিল, যারা দেখতে পারেননি, এবং তাকে কেন্দ্র করে সরকারি কিছু সম্পত্তি সেগুলোর ভাঙচুর হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, ক্রাউড যেটা ছিল তারা আনরুলি হয়ে ওয়েন্ট অ্যামক। এইটা যদি অপরাধ হয়, তাহলে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে না কেন? আলোচনাটা কেন শুধু হচ্ছে যে গাফেলতি কোথায় ছিল? গাফেলতি তো ছিলই, কিন্তু অন্যায়টা যারা করলেন, কারণ মনে রাখতে হবে, যারা প্রচুর টাকার বিনিময়ে টিকিট কেটে মাঠে গিয়েছিলেন তারা খুবই সাফারার হয়েছেন, কারণ দেখতে পাননি, অতগুলো টাকা জলে গেছে। এবার প্রশ্নটা যেটা, যে যারা ওই টিকিট কেটে মাঠে যাননি, বা যারা এই গণ্ডগোলের সঙ্গে লিপ্ত নন, মাঠে গিয়েছিলেন শুধু দুঃখ ক্ষোভ একরাশ নিয়ে ফিরে এসছেন, তারাও কিন্তু সাফারার। আমরা যারা মাঠে যাইনি সেদিন, তারাও কিন্তু সাফারার, কারণ ওই মাঠে আর কোনো দিন ভালো খেলা হবে কি না, মেসির লেভেলের কোনো বড় প্লেয়ার ওইখানে আসতে রাজি হবেন কি না, পরবর্তীকালে কোনো বড় এই রকমের ক্রীড়া নায়ক যাদের বলে তাদের এনে এই ধরনের অনুষ্ঠান হবে কি না, বা এখন কিছুদিন বন্ধ রাখতে হবে রিপেয়ারিং কাজে। এই যে এতগুলো ডিপ্রাইভেশন, এতগুলো থেকে বঞ্চিত হবে যারা মাঠে যায়নি, তারাও কিন্তু ইকুয়ালি সাফারার। এবার তাদের এই যে সাফারিংসটা, তার জন্যে কিন্তু দায়ী ওই আনরুলি ক্রাউড বা মব। ক্ষোভ মানুষের হতে পারে, কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশের ধরনটা কি, সেটা খুব জরুরি, যেটা নিয়েও কিন্তু একটা আলোচনার দরকার। এইটা একটা আমাদের সামাজিক ব্যাধির মতো দাঁড়াচ্ছে। আমরা যদি এই মূল রুট কজটাকে না, এখন যেটা একটা এমন অদ্ভুত পরিস্থিতি দাঁড়িয়েছে, যার অনেকটাই সমাজ মাধ্যমের পেছনে দায়ী, লোককে উস্কে দেওয়া। এবং আজকে যদি এই যে যারা গণ্ডগোলটা করেছে তাদের দিকে কোনো রেসপন্সিবিলিটি না দেওয়া হয়, এইটা কিন্তু ইট উইল সেট এ প্রেসিডেন্ট, যে আমার ক্ষোভের কারণ আছে, অতএব আমি যা খুশি করতে পারি। দিস ক্যানট বি ডান। মানে আমি আজকে ক্ষোভ হয়েছে বলে আমি এমন কিছু করলাম যার জন্যে আমরা যারা আজকে সাফারার, তাছাড়াও একটা বড় অংশ সাফার করছে আজকে এবং আগামী দিনে। এই কথাগুলো কিন্তু মনে রাখা দরকার। এবং এই ঘটনার পরে আপনি যদি বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা, তা ট্র্যাডিশনাল মিডিয়া হোক, সমাজ মাধ্যম হোক, সব জায়গাতেই কিন্তু যেগুলো হচ্ছে, তাতে অ্যাজ ইফ দেয়ার ইজ এ কোথাও না কোথাও একটা তলা থেকে একটা প্রচেষ্টা আছে যে মূল যে দোষের অপরাধের ঘটনা, সেইটাকে ঢেকে, অনেক সিনেমাতে যেমন দেখানো হয় যে উনি এই অপরাধটা করেছেন, 10টা 15টা খুন করেছেন, কিন্তু দেখতে হবে তিনি কেন আজকে সমাজটাকে এই খুনি বানিয়েছে, সমাজটাকে এই করেছে, এইরকম একটা জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা হয়। তো এইরকম একটা চেষ্টা হচ্ছে না তো? যারা একটা আনরুলি মব ওই রকম একটা ঘটনা ঘটালো স্টেডিয়ামের বাইরে, এমনি লোকজনদের গাড়ি ধরে ঘেরাও করে গাড়ি পেটানো, এইগুলো কেন আজকে হবে? আরও একটা ঘটনা একটু প্রশ্ন জাগায়, যেটা সাধারণত দেখা যায় এই ধরনের ঘটনার ক্ষেত্রে, একটা আক্রোশ মানুষের পরে সেই আনরুলি মব যখন স্টেডিয়াম থেকে বেরিয়ে আসে, তখন মাঠের বাইরে শহরের নানান জায়গায় যখন এই সংক্রান্ত কোনো হোর্ডিং, পোস্টার, বিলবোর্ড থাকে, সেইগুলোর ওপরও একটা অ্যাটাক হয়, ছেঁড়া হয়, ভাঙা হয়, নামিয়ে ফেলা হয়, আগুন ধরানো হয়। কিন্তু এবারে এখনও পর্যন্ত আপনি যদি যান, শহরে যতগুলো সেই ইভেন্টের পোস্টার বা হোর্ডিং আছে, সেগুলো ইনট্যাক্ট অ্যাজ ইট ইজ, কিচ্ছু হয়নি। অর্থাৎ ওই যে ঘটনাটা একটা নির্দিষ্ট সময়ের জন্যে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে ওইটুকু স্টেডিয়ামের মধ্যেই ভাঙচুর তোলপাড় হয়ে, এখন যারা সত্যিই মেসিকে দেখতে চেয়েছিলেন, বা ওইটা ক্রীড়া মোদি, ফুটবল মোদি, মেসি প্রেমী যারা গিয়েছিলেন,
অনেক সময় তো হয়, আমরা যারা দেখি অনেক সময় এমনকি অনেক প্রেস কনফারেন্স বা অনেক এমনি ঘটনার সময় চিত্রগ্রাহক বন্ধুরা যখন সামনে চলে যান তখন পেছন থেকে কিন্তু চিৎকার চেঁচামেচি হতে থাকে যে আমরা গেস্ট যারা তাদেরকে দেখতে এসেছি, আপনাদের না, আপনারা সরে যান। এই চেঁচামেচির পরে কিন্তু উদ্যোক্তারা উদ্যোগ নিয়ে যত তাড়াতাড়ি হোক ওই ছবি তোলার ঘটনাটা শেষ করে তারপর যারা দর্শক পেছনে আছেন তাদেরকে দেখতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। এটা নানান অনুষ্ঠানে দেখা যায়। তো যারা সত্যিই দেখতে চান তারা সেইরকম একটা সুযোগটা নিলেন না কেন? তার বদলে এই যে একটা তাণ্ডব ছিল, ওনাকে বার করে নিয়ে যেতে হলো, তাতে ক্ষতিটা তো তাদেরই হলো, তারা তো আর দেখতেই পেলেন না। এই যে ব্যাপারগুলো, এগুলো কি কেউ কখনো ভাবেন যে আমাদের সমস্যার গভীরে মূলে অ্যাকচুয়ালি কী আছে? এবং তার পরবর্তীকালে যদি দেখেন যে তুমুল সমালোচনার ঝড়, সেটা একেবারেই রাজনৈতিক, যেহেতু ভোট কিছুদিন বাদেই এটাকে একটা রাজনৈতিক কালার দেওয়ার, রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে, শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে দায়ী করে, রাজ্য সরকারকে দায়ী করে। একটা বিরাট রাজনৈতিক ঘটনা অ্যাজিভ এই মুহূর্তে আমাদের রাজ্যে, দেশে অন্য কোনো সমস্যা মানুষের আর্থ সামাজিক জীবনে নেই। এটা একটা বিরাট ঘটনা ঘটে গেছে, এটাই মূল ঘটনা, সেইটাকেই একটা মূল প্রতিপাদ্য করে ফুটিয়ে তোলার চেষ্টা হচ্ছে। এইখানেও একটা কথা আছে, যারা আজকে আমি বলছি বাংলা এবং বাঙালির হয়ে ব্যাট ধরার প্রয়োজন আছে, কারণ এই ঘটনাটাকে কেন্দ্র করে এমনিতে তো আমরা জানি সেই নীরজশ্রী চৌধুরীর বিখ্যাত বই থেকে যেটা শুরু হয়েছিল যে আত্মঘাতী বাঙালি, সেইটা কি, সেই ট্র্যাডিশন কি সমানে চলছে? আমরা কি শুধু এই আত্মহনন, আত্মঘাতীর পথে নিয়ে যাব? কিছু কিছু সময় তো মনে হচ্ছে যেন খুব খুশি আজকে বাংলার এই ঘটনাটাকে নিয়ে আন্তর্জাতিক সমাজ মাধ্যমে খিল্লি ওড়ানো হচ্ছে, হাসি ঠাট্টা হচ্ছে, মশকরা হচ্ছে, সমালোচনা হচ্ছে, তা নিয়ে কি কিছু কিছু বাঙালি বেশি খুশি হয়ে যাচ্ছেন? এই পরিস্থিতিটা কেন তৈরি হবে? আমরা কেন আমাদের সমস্যা, আমাদের অন্দরমহলের, আমাদের নিজেদের মধ্যে সমস্যা নিজেরা সামাল দেবো না? অনেক সময় অনেক কিছু ঘটনা ঘটে, কিন্তু তার মানে এই নয়, এই যে যারা আজকে বাংলা এবং বাঙালির বদনাম শুরু করেছেন তারা কার লাভ করছেন, কার ক্ষতি করছেন? এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। একজন যারা হয়তো আমরা অনেকেই আছি যারা চেষ্টা চরিত্র করলে অনেক সময় এই রাজ্যের বাইরে, দেশের বাইরে গিয়ে অনেক কিছুই করতে পারতাম, যাইনি, থেকে গেছি। এখানের একটা কোনো না কোনো জায়গায় এই শহর, এই রাজ্য, এই দেশের প্রতি একটা ভালোবাসা থেকে তাদের প্রতি কি অবিচার হচ্ছে না? তারা কি সাফারার হচ্ছেন না? এই যে বদনাম, এই বদনামের যে পরবর্তী পরিণতি হবে, সেই পরিণতির দায় কে নেবে? অতএব এই যে বদনাম করা একটা সুইপিং জেনারেলাইজেশন, রাজ্যের বদনাম, রাজ্যবাসীদের বদনাম, যে কলকাতায় এলে এগুলো আমরা কেন এতে উৎসাহ দেবো? আমরা কেন একে উস্কানি দেবো? আমরা তো এটাকে থামানোর চেষ্টা করবো। যখন আগুন লাগে সেটাকে তো ডাউজ করা চেষ্টা, অর্থাৎ আগুন নেভানোর চেষ্টা করা উচিত। আগুনটাকে যদি আরও বাড়িয়ে দেওয়া হয় তাতে লাভ কার বেশি? কি বলবেন পর্যটকের ব্র্যান্ড হওয়ার পর এত পর্যটক ত্রিপুরাতে? আমি একদমই সারপ্রাইজ নই যে এত মানুষ ত্রিপুরায় আসে। জানি না স্বরূপ গাঙ্গুলি কথা বলেছিলেন কিনা যে মেয়েদের ক্রিকেট নিয়ে, এটা একটু যদি স্পষ্ট করে দেন যে এটা মেয়েদের ক্রিকেটের পেছনে আমার আর জয়শার যা উদ্যোগ ছিল 2019 সালে, আমি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলাম, জয়শাহ সেক্রেটারি ছিল। যে উদ্যোগ আমরা নিয়েছিলাম তার জন্যই আজকে ভারতীয় ক্রিকেট এই জায়গায়, মেয়েদের ক্রিকেট এই জায়গায় পৌঁছে। ত্রিপুরার মণিশঙ্কর সম্পর্কে আশাবাদী ছিল স্বরূপ গাঙ্গুলি। ভয় ডরিন হয় মণিশঙ্কর নিশ্চয়ই ওপর লেভেলে খেলতে পারবে। ভারতীয় ক্রিকেটের সময়টা কীরকম যাচ্ছে? ভালো, খেলায় হার জিত থাকবে। গৌতম গম্ভীর নিয়ে অসন্তোষ আছে? না, কোনো অসন্তোষ নেই। স্বামী কি ষড়যন্ত্রের শিকার? না, ষড়যন্ত্রের শিকার হলে 70টা টেস্ট খেলে। স্বরূপ গাঙ্গুলি আসলে কোন দলকে সমর্থন করে? সৌম্য গাঙ্গুলি কি আসলে রাজনীতি আসবে? আমার রাজনীতিতে আসার কোনো ইন্টারেস্ট নেই। এই সবগুলো কিন্তু খুব বেশি করে ভেবে দেখার প্রয়োজন আছে। আজকে যদি আমরা এটাকে যেভাবে রাজনীতিকরণ বা রাজনৈতিক একটা রং দেওয়ার চেষ্টা হচ্ছে, যেহেতু ভোট সামনে, কখনো কখনো তো মনে হচ্ছে বা এরকম অনেক খবরও আছে যে যত নির্বাচনের দিক এগোবে তত কিন্তু এই যে ধরুন কিছুদিন আগে হুমায়ুন কবির বাবরি মসজিদকে ঘিরে যে একটা শুরু করলেন,
তারপরে এই যুবভারতী ক্রীড়াঙ্গনের এই ঘটনা, যত ইলেকশনের দিন কাছে আসবে তত এই ধরনের আরও অনেক কিছু ঘটবে না তো, বা ঘটানো হবে না তো? এইগুলো থেকে সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে, প্রশাসনকেই সতর্ক বেশি থাকতে হবে, কারণ আটকানোর দায়িত্ব তাদেরই। কিন্তু আমাদেরও সাধারণ মানুষেরও সতর্ক থাকা উচিত, যাতে কে জিতলো কে হারলো, কোন দল জিতলো হারলো, কোন দল ক্ষমতায় এলো ফিরলো না, একেবারে ডিফারেন্ট ইস্যু অলটুগেদার। কিন্তু রাজ্যটা আমাদের, শহরটা আমাদের। এই শহরের বদনাম হওয়া আমাদের জন্য ক্ষতিকর, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ক্ষতিকর। সেইটা হতে দেওয়া উচিত নয়। মূল কারণগুলো আমরা বার করি। এই যে রাজনীতিকরণ, কোনোভাবেই কোনো দলের পক্ষে থেকেই এটাকে একটা ইস্যু হয়েছে, সেই ইস্যুটাকে ইস্যু হিসেবেই দেখা উচিত, যে কেন হলো, কোথায় গাফিলতি ছিল, সেই গাফিলতি কীভাবে ভবিষ্যতে আটকানো যায়। যারা মনে করছেন যে একটা বিরাট মানে একেবারে আকাশ ভেঙে পড়লো মাথার ওপর, অনেক উদাহরণ আছে। অত করার কিছু নেই। পৃথিবীর নানান প্রান্তে খেলাকে কেন্দ্র করে নানান এইরকম ঘটনা ঘটেছে, কিন্তু সেখান থেকে তারা ঘুরে দাঁড়িয়েছে। সেখানেও আবার বড় প্রতিযোগিতা হয়েছে, বড় স্কেলের টুর্নামেন্ট হয়েছে, সেখানে দর্শকরা গেছেন, দেখতে গেছেন। বহু উদাহরণ দিতে গেলে উদাহরণ শেষ হবে না। কাজেই আমাদের খুব একটা র্যাশনাল ওয়েতে চিন্তা করতে হবে, একটু সংবেদনশীল হয়ে চিন্তা করতে হবে। গলতটা কোথায় সেইটাকে আইডেন্টিফাই করতে হবে, সেইটা যাতে আর পুনরাবৃত্তি না হয় তার চেষ্টা করতে হবে। এই যে একটা রাজনীতিকরণের চেষ্টা, এটা একেবারেই মেনে নেওয়া যায় না এবং সমীচীনও নয়। যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটেছে সেটা নিন্দার। যারা টিকিট কেটে গিয়ে যা আশা নিয়ে গিয়েছিলেন তাদের আশা হত হয়েছেন, সেটা নিশ্চয়ই দুঃখের, ক্ষোভের এবং নিন্দনীয়। তার তদন্ত হওয়া উচিত। যারা দোষী, যদি কোনো ইচ্ছাকৃত গাফিলতি থাকে সেটার তো অবশ্যই একটা শাস্তি দেওয়া উচিত। এই সবগুলোই হোক, কিন্তু ওই যেটা বললাম, শহরটা আমাদের, রাজ্যটা আমাদের, এটা মনে রাখতে হবে। এটাকে কিন্তু শুধু কতজন লোক, আমি যদি বলছি জড়িতও থাকে, কতজন লোকের মধ্যে এই গাফিলতির জন্য জড়িত থাকবে? 1 জন, 2 জন, 5 জন, 10 জন। তার জন্যে গোটা রাজ্যটাকে বদনাম করা, গোটা শহরটাকে বদনাম করা। শহরের যে একটা ফুটবলের প্রতি প্রেম ভালোবাসা, যার একটা সুনাম আছে, এই যে সকার সিটি বলা হয় কলকাতাকে, সেইটা থেকে শহরকে সরিয়ে নিয়ে আসা, নামিয়ে নিয়ে আসা, এটা কিন্তু উচিত হচ্ছে না। মনে রাখতে হবে, অধঃপতন এমনিতে খুবই সহজ, ওঠাটাই কঠিন। আমরা অনেক দিন ধরে উঠে একটা জায়গায় গিয়েছিলাম, আজকে এক টেনে হিজড়ে তাকে নামিয়ে আনা, এটা সহজ, কিন্তু সেই সহজ কাজের দিকে যাবেন না। এটা আমাদের একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি। এই জন্য বলছি যে, কারণ আবার বলছি, যারা পয়সা দিয়ে, নিজেদের হার্ড আর্ন পয়সা দিয়ে টিকিট কেটে গেছেন, আশাহত হয়েছেন, তারা যেমন সাফারার, ইকুয়ালি সাফারার যারা কিন্তু মাঠে যাননি তারাও। কারণ এই যে এর একটা বৃহত্তর পরিণতি হতে যাবে এই বদনামটার, রাজ্য এবং শহরে, সেই পরিণতির শিকার তারাও হবেন। তো তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে, এবং সেই জন্যই বলছি এটা একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি, যে এর থেকে আমাদের ঘুরে দাঁড়ানো দরকার। এটা থেকে যত তাড়াতাড়ি হোক এটা থেকে বেরিয়ে আসা উচিত। কোনো রাজনীতিকরণ নয়, কোনো রাজনৈতিক রং এটার মধ্যে চড়ানো ঠিক হবে না। কারণ রাজনীতিকরা যে দলমত নির্বিশেষে শুধু সুযোগের অপেক্ষায় থাকেন, সুযোগ সন্ধানীদের মতো। ইদানিং দেখছি শুধু রাজনীতিদের দোষ দিয়ে লাভ নেই, অনেক তথাকথিত সংবাদ মাধ্যমে এবং যেভাবে টানা হচ্ছে। একটা কথা না বলেই পাচ্ছি না, আমি দেখলাম, আমি নাম করতে চাই না, কিন্তু বলা হলো মেসির বাঁ পায়ের দাম যেহেতু বিমাকরণ করা আছে 8,138 কোটি টাকা, অতএব সেই মেসির বাঁ পা চুরি করাটা মানে বাঁ পা কেটে চুরি করে নিয়ে যাবে না, বাঁ পাটাকে আঘাত দেওয়া, সেইটা নাকি শাসক দলের একটা অংশের অভিসন্ধি ছিল। সেইটা একটা বিরাট ব্রেকিং নিউজ হিসেবে দেখানো হলো। মনে রাখতে হবে যে খুব সাধারণ হিসেব, সবাই আমরা কম বেশি বিমা করি। যদি কোনো বিমা করা জিনিস থাকে, তাতে যদি ক্ষতি, হারিয়ে যাওয়া, চুরি হয়, সেই টাকা কিন্তু বিমা করা আছে বলে যার নামে বিমা করা তিনিই পান। কারণ ওই আলোচনায় বলা হচ্ছিল এই 8,138 কোটি টাকা যদি ক্ষয়ক্ষতি হয়ে যায়, সেই টাকা দিতে গেলে রাজ্য আরও দেনাদায় পড়ে যাবে, কোথা থেকে এই টাকা আসবে, কার ওপর চাপবে, ইত্যাদি প্রভৃতি বিরাট একটা রাশভারী আলোচনা, অবান্তর, হাস্যকর, অমূলক। আমরা এইসবের মধ্যে গিয়ে লাভ নেই। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আর যেন নতুন করে কোনো ক্ষয়ক্ষতি না হয়। খুব ক্যান্ডিডলি, অকপটে যারা
খেলা দেখতে গিয়ে, মাঠে গিয়ে খেলা দেখা নয়, ওখানে দেখতে গিয়েছিলেন মেসিকে, ফিরে এসছেন, তারা যতটা আশাহত, প্রতিদিনের ঘটনায় আমরাও ততটা আশাহত হচ্ছি যেভাবে ঘটনা পরম্পরা এগোচ্ছে। হ্যাভিং সেড অল দিস, এটাও বলছি এখন লোকের মেমোরি, অ্যাটেনশন স্প্যান এত কম। দেখবেন ওই খুব পুরনো একটা অমিতাভের সিনেমায় ছিল যে একটা ছোট দাড়িকে কীভাবে, একটা বড় লম্বা সরল রেখাকে কীভাবে ছোট করা যায় ওটাকে না কেটে, তার পাশে একটা আরও বড় সরল রেখা এঁকে দিলে। এখন রাজনীতিতে কিন্তু তাই চলছে, আর একটা বড় ইস্যু এসে দেখবেন এটাও ছোট হয়ে যাবে। কারণ আমরা দেখেছি এই যে ঘটনা কুম্ভ মেলায় দেখেছি, বহু দুর্ঘটনার পরে এরকম ঘটনা ঘটেছে, বহু ফুটবল ক্রিকেটের ম্যাচের পরে, এখানেই 1996 সালে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ইন্ডিয়া শ্রীলঙ্কা ম্যাচে আমি এখানে মাঠে ছিলাম, দেখেছি কিভাবে এই জলের বোতল ছোড়া হয়েছে, এইভাবেই খেলা ভণ্ডুল করে দেওয়া হয়েছে, পয়েন্ট শেয়ার্ড হয়ে ইন্ডিয়া বাদ হয়ে গেছে। বিনোদ কাম্বলি কাঁদতে কাঁদতে তখন বলেছিলেন সাংবাদিকদের সামনে, আমাকে একটা সুযোগ দিল না, অন্যরা আউট হচ্ছিল, খেললে আমি একাই ম্যাচ বার করে দিতে পারতাম। তো এইগুলো ঘটতে থাকে। আবেগপ্রবণ জাত, আবেগপ্রবণ লোক, যারা খেলেন এবং যারা খেলা দেখেন সবাই আবেগপ্রবণ, এটাকেও মাথায় রাখতে হবে। তো এই সব কিছুকে নিয়ে যেটা সারবত্তা বা বলতে চাইছি খুব অকপটে ক্যান্ডিডলি, যে ধীর স্থির হোক, আমরা অনেক ভালো জিনিস আছে সেইগুলোকে দেখি, সবসময় এমন কিছু করব না যাতে বৃহত্তর স্বার্থ রাজ্যের, রাজ্যবাসীর হয়, সেইটাকে অক্ষুণ্ণ রেখে আমরা একটু সামনের দিকে তাকানোর কথা ভাবি। নমস্কার, আপনারা দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, অপছন্দ হলেও আপনাদের মতামত জানান, পছন্দ হলেও মতামত জানান, আমাদের উৎসাহ যোগান, আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি। নমস্কার। Ma, there's this new Bengali matrimonial website, BearBandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।